নীল ছায়া বনে বাস করত এক টোনা আর টুনি। টুনি গর্ভবতী ছিল আর সে কিছুদিনের মধ্যেই ডিম দিত। তাই টোনা ও টুনি কিছু খাবার সংগ্রহ করে রেখেছিল, যাতে টুনির ডিম দেওয়ার পর খাওয়ার জন্য কোথাও যেতে না হয়। তারা নিশ্চিন্তে তাদের ডিমের যত্ন নিতে পারে। একদিন, শোনো টুনি, আর কদিন পরে তো তুমি ডিম দেবে, তাই আমাদের অনেক খাবার জোগাড় করে রাখতে হবে, না হলে কোনো কাক নয়তো কোনো চিল আমাদের ডিম খেয়ে নেবে। হ্যাঁ টোনা, আবার আমাদের ডিমের যত্ন রাখতে হবে, না হলে আগের বারের মতো আবার সেই দুষ্টু কাক আমার ডিম খেয়ে নেবে। তাই চলো আমরা খাবার সংগ্রহ করতে যাই। হ্যাঁ হ্যাঁ, তাই চলো, আকাশের অবস্থা ভালো না, আমাদের আবার খাবার জোগাড় করে খুব তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। এই বলে টোনা ও টুনি খাবার জোগাড় করতে জঙ্গলের দিকে চলে যায়। কিন্তু অন্যদিকে লুকিয়ে লুকিয়ে রঘু কাক টুনি ও টোনার সব কথা শুনে নেয় এবং বলে, আরে বাহ, টুনি আবার ডিম দেবে, আগের বারের মতো আবারও আমি ওর ডিম খেয়ে নেব, আর ওরা কিছুই জানতে পারবে না, হা হা হা। কিন্তু এবার টুনির ডিম আমাকে খুব সাবধানে চুরি করতে হবে, কারণ এবার ওরা বাসায় থাকবে। এই বলে রঘু কাক সেখান থেকে উড়ে চলে যায়। কিছুক্ষণ পর টুনি ও টোনা জঙ্গল থেকে খাবার দানা নিয়ে আবার ফিরে আসে তাদের বাসায়। আজ বেশ অনেকটা খাবার দানা পাওয়া গেছে, আর কিছু খাবার দানা জোগাড় হলেই হয়ে যাবে, কি বলো টুনি? হ্যাঁ, ঠিক বলেছ। আজ আমিও অনেকটা খাবারের দানা পেয়েছি, কিন্তু কিন্তু কি বলো টুনি, জঙ্গলে কি খাবার নিয়ে আসতে কোনো অসুবিধা হয়েছে, নাকি তোমাকে কোনো শিকারি চিল দেখে নিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, অন্য কোনো বিপদ হয়নি, কিন্তু আমি যখন খাবার নিয়ে ফিরছিলাম ঠিক তখনই আমাকে একটা শিকারি চিল দেখতে পায় আর আমার পেছনে ধাওয়া করে। আমি খুব দ্রুত উড়ে পালিয়ে এসেছি ওখান থেকে। কি বলছো টুনি, তাহলে কাল থেকে আর ওদিকে খাবার দানা নিয়ে আসতে যাওয়া যাবে না, এবার তাহলে আমাদেরকে অন্য দিক থেকে খাবার দানা নিয়ে আসতে হবে। ঠিক আছে টোনা, চলো আমরা দানা খেয়ে শুয়ে পড়ি, আজ আমার শরীরটাও ভালো লাগছে না। এরপর টুনি ও টোনা দানা খেয়ে শুয়ে পড়ে। অন্যদিকে রূপালী নদীর জলপরি তার জমানো ধন সম্পত্তি আগলে রাখে আর বলে, আমার এই ধন সম্পত্তি শুধুই আমার, আমি আমার সকল ইচ্ছা পূরণ করব, আর এই রূপালী জলের রাজ্যের রানী আমি। আমার এই ধন সম্পত্তি কেউ নিতে পারবে না। পরদিন সকালে টুনি তার বাসায় 4টে ডিম দেয়, আর সেটা দেখে টোনা ও টুনি আনন্দিত হয়ে পড়ে। টুনি টুনি, তুমি আবার 4টি ডিম দিয়েছো, তাহলে আবার আমাদের 4টি ফুটফুটে সন্তান হবে, কি মজা। হ্যাঁ হ্যাঁ টোনা, আমি আবার মা হতে পারবো, আর কিছুদিনের মধ্যেই আমার বাচ্চারা আমাকে মা বলে ডাকবে। টুনি ও টোনা আনন্দ করতে থাকে। ঠিক তখনই রঘু কাক সেখান থেকে যাচ্ছিল। রঘু কাক লুকিয়ে দেখে যে টুনি আবার ডিম দিয়েছে। আচ্ছা, তাহলে টুনি ডিম দিয়েছে, এই ডিমগুলো তো আমাকে চুরি করে খেতেই হবে, আমি এখানেই কোথাও একটা লুকিয়ে পড়ি, টুনি আর টোনা ঘর থেকে বেরোলেই আমি ডিম চুরি করে নিয়ে পালাবো, হা হা হা। রঘু কাক ওখানে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে এবং অপেক্ষা করতে থাকে কখন টুনি ও টোনা ওখান থেকে যাবে আর সে ডিম চুরি করে পালাবে। টুনি, চলো একটু জঙ্গল দিয়ে ঘুরে আসি, তাহলে তোমার ভালো লাগবে, তুমি তো অনেকক্ষণ ধরে বাসায় বসে আছো। না টোনা, আমি ডিম ছেড়ে যাব না, তাহলে আবার কেউ আমাদের ডিম চুরি করে নিয়ে যাবে। আরে না না টুনি, বেশি দূরে যাব না,
কাছাকাছি থাকবো। তুমি অনেক সময় ধরে ঘরে বসে আছো তো, তাই একটু বাইরে না গেলে তোমার শরীর খারাপ করবে। ঠিক আছে চলো, কিন্তু আর বেশি দূরে যাব না, এখনই ফিরে আসবো কিন্তু। এই বলে টুনি ও টোনা চলে যায় জঙ্গলের দিকে। আর ঠিক সেই সুযোগে রঘু কাক বাসা থেকে তার একটি ডিম চুরি করে নিয়ে পালায়। রঘু কাক যখন ডিম নিয়ে রূপালী নদীর উপর দিয়ে উড়ে যাচ্ছিল, ঠিক তখনই ডিমটা সেই নদীতে পড়ে যায়। আমি তো এই রূপালী জলের রানী, ইচ্ছাধারী জলপরি। একটানা শামুক গুগলি খেতে খেতে আমার মুখটা পচে গেছে, একটু অন্য কিছু ভালো খাওয়ার চেষ্টা করি। এই বলে ইচ্ছাধারী জলপরি একটি নাগিন রূপ ধারণ করে এদিক ওদিক ভালো ভালো খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছিল। ঠিক তখনই ওপর থেকে একটি ডিম পড়ে তার সামনে। ডিম দেখে নাগিনটি আর জলপরি রূপ ধারণ করে এবং বলে, আরে এটা আবার কি পড়লো? এটা তো একেবারে অন্য ডিমের মতো দেখাচ্ছে, খেয়ে দেখি তো কেমন লাগে। তারপর ইচ্ছাধারী জলপরি ডিমটা খেয়ে দেখে অসাধারণ স্বাদ। সে তখন বলে, আরে বাহ, এর স্বাদ তো অসাধারণ, কিন্তু ডিমটা কার ছিল আর এখানে এলো কিভাবে? এটা আমাকে জানতে হবে। এই বলে ইচ্ছাধারী জলপরি ওপরে উঠে আসে দেখার জন্য যে ডিমটা কার। আর ওপরে উঠে দেখে নদীর পাড়ে একটি কাক বসে আছে। কে গো তুমি? তুমি কি জলের নিচে থাকো? আমার একটা ডিম জলের নিচে পড়ে গেছে, তুমি কি দেখেছো সেটা পড়তে? যদি দেখো তাহলে আমাকে একটু খুঁজে এনে দেবে গো। কাকের এই কথা শোনার পর ইচ্ছাধারী জলপরি মনে মনে বলতে থাকে, তার মানে এই ডিমটা তাহলে কাকের, কিন্তু এই জঙ্গলের আশেপাশে কোনো বাসা দেখতে পাচ্ছি না। তার মানে হয়তো এই কাকটা আমাকে বোকা বানাতে চাইছে। আমাকে এই কাকের মনের সব কথা জানতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমি তোমার জলের নিচ থেকে ডিমটা এনে দেব, কিন্তু এখন আমার খিদে পেয়েছে। তুমি কি আমাকে বলতে পারো এই জঙ্গলের সুস্বাদু খাবার কি? কাক মনে মনে ভাবতে থাকে, আমার তো ভালো লাগে টুনি পাখির ডিম খেতে, কিন্তু আমি যদি ওকে সেটা বলি তাহলে ও ওই টুনি পাখির ডিমে ভাগ বসাবে, তাই ওকে অন্য কিছু বলতে হবে। কাক যখন মনে মনে এসব ভাবছিল, তখন ইচ্ছাধারী জলপরি জাদু করে কাকের সব মনের কথা জানতে পারে। হ্যাঁ হ্যাঁ, কেন বলতে পারবো না, আমাদের এই জঙ্গলে খুব সুস্বাদু আপেল পাওয়া যায়। ঠিক আছে, তাহলে তুমি আমাকে জঙ্গল থেকে সুস্বাদু আপেল এনে দাও, আর আমি তোমাকে জলের নিচে তোমার ডিম এনে দিচ্ছি। এই বলে ইচ্ছাধারী নাগিন জলের নিচে চলে যায় এবং বলে, ওরে বেটা কাক, আমার সাথে চালাকি? তুই তো জানিস না আমার জাদু শক্তির ক্ষমতা কতটা। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই বলে ইচ্ছাধারী জলপরি একটা পাথর তুলে সেটাকে জাদু করে ডিম বানিয়ে নিয়ে জলের ওপর উঠে আসে। এই নাও কাক, তোমার ডিম, যেটা জলের নিচে হারিয়ে গিয়েছিল। নাও। আচ্ছা, আমি এখন যাচ্ছি। এই বলে জলপরি জলের নিচে ডুব দেয়। আর এদিকে কাক যখন সেই ডিমটা খেতে যায় তখন, আরে বাপরে বাপ, এ তো ডিম না, অন্য কিছু। আমার ঠোঁট তো আর একটু হলেই ভেঙে যেত, বাপরে বাপ। তখন ওই ডিমটা আবার পাথরে রূপান্তরিত হয়ে যায়। এই দৃশ্য দেখে কাকটি সেখান থেকে চলে যায়। এরপর ইচ্ছাধারী জলপরি জলের ওপরে উঠে এসে বলল, আমাকে এখন ওই টুনি পাখির বাসাটা খুঁজে বার করতে হবে, তাহলেই আমি সেই সুস্বাদু ডিম খেতে পারবো। এই বলে ইচ্ছাধারী জলপরি একটা নাগিন রূপে পরিণত হয়ে সেই টুনি পাখির বাসা খুঁজতে থাকে।
জঙ্গলের মধ্যে কিছুটা যাওয়ার পর নাগিন দেখতে পায় একটা বাসায় দুটি পাখি তাদের ডিম নিয়ে বসে আছে। ওহ, এই কাকটা তাহলে এই পাখির ডিম চুরি করে নিয়ে গিয়েছিল। আমি এখন কোথাও একটু লুকিয়ে পড়ি, তাহলেই যখন ওই পাখি তাদের বাসা থেকে চলে যাবে আমি তখনই এই সুস্বাদু ডিমগুলো খেতে পারবো। নাগিন ওইখানে কোথাও একটা লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর টুনি আর টোনা তাদের বাসা থেকে বাইরে চলে যায়। তখনই নাগিন ওদের বাসায় ঢুকে যায় এবং সব ডিম খেয়ে ফেলে। বাহ, কি অসাধারণ স্বাদ এই ডিমগুলো। আমি এখন চলে যাই, আবার ডিম দিলে তখন আবার খাওয়া যাবে। এরপর টুনি আর টোনা বাসায় ফিরে এসে দেখে তাদের ডিমগুলো খেয়ে ফেলা হয়েছে। এটা দেখে টুনি আর টোনা কান্না করতে থাকে। টোনা, আমাদের ডিমগুলো আবার কে খেয়ে ফেলেছে? এখন কি হবে টোনা? আমি কি কখনো মা ডাক শুনতে পারবো না? কে যে বারবার আমাদের ডিম খেয়ে নিচ্ছে তাকে ধরতে হবে। একবার যদি তাকে ধরতে পারি তারপর দেখবে কেমন শাস্তি দিই। এই বলে টোনা ভাবতে থাকে কিভাবে তাকে ধরতে হবে। তখনই টোনা একটা বুদ্ধি করে একটা পচা ডিম বাসায় রেখে দেয় এবং সেখান থেকে সরে গিয়ে পাশে একটা জায়গায় লুকিয়ে দেখে কে তার ডিম চুরি করে খায়। কিছুক্ষণ পর আবার ওই পাখিটা ডিম রেখে গেল। চুপি চুপি খেয়ে আসি। নাগিন ডিমটি একবারেই খেয়ে ফেলে, কিন্তু তারপর সে মুখ খুলতে পারে না। নাগিন কষ্টে ছটফট করতে থাকে। তখন নাগিন তার আসল রূপে ফিরে আসে এবং কথা বলার চেষ্টা করে, কিন্তু সে কথা বলতে পারে না। আমি তো মুখ খুলতে পারছি না, আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমাকে একটু জল দাও, না হলে তো আমি মরে যাব। টুনি আর টোনা নাগিনের এই দৃশ্য দেখে অবাক হয়ে যায়। তখন টুনি টোনাকে জিজ্ঞাসা করে, টোনা, তুমি এই চমৎকার বুদ্ধি কোথা থেকে পেলে? তুমি জানতে চাও আমি এই বুদ্ধিটা কোথা থেকে পেলাম? শোনো তাহলে। গভীর জঙ্গলে মণি তার বাসায় সবেমাত্র ডিম দিয়েছে। সে মনে মনে খুব খুশি ছিল। একদিন, যাই একটু চিংকির কাছ থেকে ঘুরে আসি, অনেক দিন তো হয়ে গেল আমি এই ঘর থেকে বেরই হইনি। আর তো কিছু দিনের মধ্যে আমার ডিম ফুটে বাচ্চা বের হবে, তখন তো আর কোথাও যেতে পারবো না। তাই যাই, এখনই ঘুরে আসি। এই বলে মণি উড়ে যায় তার বন্ধু চিংকির বাসায়। আরে মণি, তুমি তো অনেক দিন পর এলে আমার বাসায়, কি খবর? বলো, তোমার ছানারা কি ডিম ফুটে বার হয়েছে? না না চিংকি, এখনো আমার ছানারা ডিম ফুটে বের হয়নি, তবে আর 2-1 দিন পরেই বের হবে। তাই তোমার কাছে একটু দেখা করতে এলাম। চিংকি আর মণি জমিয়ে গল্প করছিল। ঠিক তখনই এক ইচ্ছাধারী পরী মণির বাসায় ঢুকে তার সব ডিম খেয়ে ফেলে এবং সেখান থেকে চলে যায়। ঠিক আছে চিংকি, আমি এখন আসি, তুমি সময় পেলে এসো আমার বাসায়, দুজন মিলে গল্প করব। ঠিক আছে মণি, আসবো। তোমার বাচ্চারা যখন ডিম ফুটে বের হবে আমি ঠিক আসবো। তারপর মণি চিংকির বাসায় উড়ে যায়। যখন তার বাসায় আসে দেখে তার ডিম কে যেন সব খেয়ে নিয়েছে। হায় হায় ভগবান, এটা কি হলো? আমার সব ডিম কে খেয়ে নিল? যে খেয়েছে তার কখনো ভালো হবে না। মণি যখন এসব দেখে কাঁদতে থাকে, ঠিক তখনই চিংকি আসে তার বাসায় মণির ফেলে আসা ব্যাগটা ফেরত দিতে। এটা কি হলো মণি?
তোমার ডিমগুলো কে খেয়ে ফেলেছে এমন ভাবে? দেখো না চিংকি, আমি যখন তোমার বাসা থেকে ফিরি দেখি কে যেন আমার ডিম খেয়ে নিয়েছে। এখন কি করব বলো তো? আমি যতবার ডিম পারি ততবার ডিমগুলো কে খেয়ে নেয়। চিংকি মনে মনে ভাবতে থাকে একটা বুদ্ধি, যা দিয়ে সে দুষ্টটাকে ধরতে পারা যায়। শোনো মনি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, যাতে সেই দুষ্টটাকে শাস্তি দেওয়া যাবে। শোনো তবে, আমি তোমার ডিমগুলো আগে নিয়ে আমার বাসায় রেখে আসব, আর এখানে নকল ডিমে আঠা লাগিয়ে রেখে দেব। তারপর তুমি কিছুক্ষণ পর আমার বাসায় চলে আসবে, আর ওখানে তুমি আমার ডিমগুলোকে খেয়াল রাখবে। চিংকি কিছু নকল ডিম নিয়ে তাতে আঠা লাগিয়ে রেখে দেয়, আর মনির ডিমগুলো নিয়ে তার বাসায় চলে যায়। কিছুক্ষণ পর মনিও চিংকির বাসায় চলে যায়, আর ঠিক তখনই যাই, মনি এখন ওর বাসায় নেই, এখন গিয়ে ওর সব ডিম খেয়ে আসি। এই বলে জলপরি একটা সাপের রূপ নিয়ে মনির বাসায় গিয়ে সব ডিম একেবারে গিলে ফেলে। আর যখন সে ডিম গিলে ফেলে, তখন সে আর মুখ খুলতে না পেরে ছটফট করতে করতে আবার জলপরির রূপ নেয়। অন্যদিকে মনির ডিম ফেটে 3টি ছানা বেরিয়ে আসে। মনি, তোমার ডিম ফেটে তো বাচ্চা বেরিয়ে এসেছে, এবার চলো দেখে আসি তোমার ডিম চুরি করে কে খেত। চিংকি আর মনি যখন সেখানে আসে, তারা এটা দেখে অবাক হয়ে যায় যে তার ডিমগুলো তাহলে এতদিন এই ইচ্ছাধারী জলপরি খেত। তুমি তুমি তাহলে এতদিন আমার ডিমগুলো খেতে? দেখো দেখো এখন কেমন, লোভ করলে কি হয়। মনি, চলো এখান থেকে, ও ওর কাজের শাস্তি পেয়েছে, তোমার বাচ্চারা এখন নিরাপদে আছে। যেও না এখান থেকে, যেও না এখান থেকে, আমার মুখটা একটু খুলে দাও, আমাকে একটু জল খেতে দাও, আমি আর কখনো এমন কাজ করব না। চিংকি আর মনি ওখান থেকে চলে যায়, আর ওদিকে ইচ্ছাধারী জলপরি ওখানে পড়ে ছটফট করতে থাকে। কিছুদিন পর, চলো চিংকি, এবার দেখে আসি ওই জলপরিটার কি অবস্থা হলো। চিংকি আর মনি উড়ে মনির বাড়ির কাছে আসে এবং দেখে সেই জলপরি নদীর পাশে নিস্তব্ধ হয়ে পড়ে আছে। জলপরি মনিকে দেখে কাঁদতে থাকে আর বলে, কি জলপরি, কেমন লাগছে? দেখো, বোঝো অন্যায় করার কি শাস্তি। জলপরি মনিকে দেখে কাঁদতে থাকে আর বলে, তুমি আমাকে বাঁচাও মনি, আমি আর কখনো এমন করব না, তুমি আমাকে দয়া করে মুক্ত করে দাও। আমি তোমাকে মুক্ত করে দিতে পারি, কিন্তু আমাকে একটা কথা দিতে হবে যে তুমি কখনো এই জঙ্গলের কোনো প্রাণীর ক্ষতি করবে না, তাহলে আমি তোমাকে ঠিক করে দিতে পারি। আমি তোমার সব কথা রাখবো, আমি কখনো এই জঙ্গলের প্রাণীর কোনো ক্ষতি করব না, আমাকে দয়া করে এখান থেকে মুক্ত করো। ঠিক আছে চিংকি, ও ওর অন্যায়ের শাস্তি পেয়েছে, এখন তুমি ওকে মুক্ত করে দাও। কিন্তু যদি ও ঠিক হওয়ার পর আবার আমাদের ক্ষতি করে, তখন কি হবে মনি? ও যা শাস্তি পেয়েছে, মনে হয় ও আর কখনো আমাদের ক্ষতি করবে না। আর দেখো, আমরা তো কাউকে মারতে পারি না, তুমি কিছু একটা ব্যবস্থা করো চিংকি। ঠিক আছে মনি, আমি তো ঠিক জানি না এই অবস্থা থেকে কিভাবে মুক্ত করা যায়, কিন্তু আমি দেখছি কি করা যায়। এই বলে চিংকি জঙ্গলের গভীরে চলে যায়
এবং সে একটা বৃদ্ধ কাককে দেখতে পায়। তারপর তাকে সমস্ত ঘটনা খুলে বলে, কারণ এই জঙ্গল সম্পর্কে সে খুব ভালো জানতো। ঠিক আছে চিঙ্কি, ঝর্ণার ওই পাশে অনেক রকম ঔষধি গাছ পাওয়া যায়। ওখানে একটা জড়িবুটি গাছ পাওয়া যায় যার শুধু 4টে পাতা থাকে। তুমি যদি ওই পাতাগুলো নিয়ে এসে ওখানে লাগিয়ে দিতে পারো তাহলে সেই রোগ ভালো হয়ে যাবে। চিংকি সেই কথা শোনার পর সেখান থেকে উড়ে ঝর্ণার কাছে যায় এবং দেখে সেই ঔষধি গাছ। সে সেখান থেকে কিছু পাতা নিয়ে আসে এবং জলপরীর মুখে লাগিয়ে দেয়। হ্যাঁ, আমার রোগ তো ভালো হয়ে গেছে। অনেক ধন্যবাদ তোমাদের। আমি আর কখনো জঙ্গলের কোনো প্রাণীর ক্ষতি করব না। এরপর জঙ্গলে সকলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে এবং জলপরীও তার নদীতে চলে যায়।